দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক শুরু হলো সিয়াম সাধনার মাস মাহে রমজান। পবিত্র এই মাসের শুভেচ্ছা সবাইকে। দর্শক অনেক জনকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার আত্মপ্রকাশ ঘটল ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। গঠনের পর দলটিকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বাংলাদেশের রাজনীতিতে দলটি কতদূর কী করতে পারবে আজকের এই সময়ে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এছাড়াও সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আমরা কথা বলবো আজকের এই অনুষ্ঠানে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমার সামনে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং আমার পাশে আছেন অ্যাক্টিভিস্ট ও ইয়ুথ লিডার ডাক্তার রাকিবুল হাসান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আমি হাসান মামুন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে এই ছাত্রদের যে রাজনৈতিক দলটা নিয়ে দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছিল এবং নানা রকম মেরুকরণ শুনছিলাম এবং এটা কিংস পার্টি হবে কিনা সেটা নিয়ে অনেকে মন্তব্য করেছিল, যেহেতু তাদের প্রতিনিধি সরকারে আছে। তো একজন উপদেষ্টা পদত্যাগ করলেন এবং তিনি এই দলটির আহ্বায়কও হলেন, কিন্তু বাকি দুজন রয়ে গেল। এবং আমরা একটা খবর দেখলাম যে মাহবুজ আলম, যিনি এখন তথ্য উপদেষ্টা, তার ছোট ভাই যুগ্ম মহাসচিব হয়েছেন, মাহবুব নাম তার, মাহবুবুল আলম। তো সব মিলিয়ে আপনি এই দলটার ভবিষ্যৎ কি দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা বলছিলেন, আপনি বলছিলেন যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। জল্পনা কল্পনা আসলে খুব ছিল না, আলোচনা ছিল এবং আমরা সবাই জানতাম যে এটা হবে। আচ্ছা, এবং এই মাসের মধ্যে হবে, এই মাস মানে গত মাস, সেটাও আমরা জানতাম, সেটা হলো। তো নতুন একটা দল হয়েছে, রাজনৈতিক দল, এটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই, আমরা সবাই স্বাগত জানাই। এবং আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের মাঠে থাকা সব রাজনৈতিক দল কিন্তু এদেরকে স্বাগত জানিয়েছে এবং বিএনপি সহ প্রায় অনেকগুলো দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন, যেমন রুহুল কবির রিজভী উপস্থিত হয়েছেন। তারপরে জামাতে ইসলামীর তো বিরাট অংশগ্রহণ ছিল, বোধহয় সেক্রেটারি জেনারেল ছিলেন, তাই না? জামাতে ইসলামী পরিবর্তিত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তো সব দলের নেতারাই অংশ নিয়েছেন। তারা মঞ্চে উঠে বক্তৃতা করেননি, এটাও অনেকে বলছেন যে হতে পারত। তো আমার মনে হয় ঠিকই আছে, ফোকাসটা ছাত্রদের উদ্যোগের ওপরই রাখা হয়েছে, সেটা ঠিকই আছে। তবে মঞ্চের নিচে তারা কিন্তু সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আজকেও দেখছি যে পত্রপত্রিকায় তাদের প্রতিক্রিয়া আছে, সব দলেরই প্রতিক্রিয়া আছে। তো প্রতিক্রিয়াগুলো সতর্ক প্রতিক্রিয়া, আশাবাদ ও সতর্ক আশাবাদ। তো আমিও সতর্ক আশাবাদই ব্যক্ত করব। বলে না যে চাই তো অনেক কিছু, কিন্তু বাস্তবে কি ঘটবে সেটা বলা খুব মুশকিল। আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে কিন্তু আছি। হাসিনা সরকার যে অবস্থায় দেশ রেখে গেছে, সেখান থেকে দেশকে উত্তরণের দিকে নিয়ে যাওয়া এটা খুবই কঠিন কাজ। যত দিন যাচ্ছে তত আমরা বুঝতে পারছি, প্রথম দিকে কিন্তু ব্যাপারটা অত পরিষ্কার ছিল না, মনে হচ্ছিল কাজটা সহজ। তো দেশে দেশে গণ অভ্যুত্থানের পর কিন্তু পরিস্থিতি এর চেয়েও জটিল হয়। সুতরাং হতাশারও আমি তেমন কোনো কারণ দেখি না। আমরা তিউনিশিয়ার কথা জানি, বারবার তিউনিশিয়ার কথা বলা হচ্ছে, আবার আমরা শ্রীলঙ্কার কথাও জানি। তো শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু এত রক্তক্ষয়ী হয়নি। তো এই বিপুল রক্তক্ষয়ের পর আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। এখন প্রত্যাশাটা রক্তক্ষয়ের সঙ্গে সমানুপাতিক কিনা এই প্রশ্ন উঠতে পারে, যে রক্তক্ষয় বেশি হলেই প্রত্যাশা বাড়বে বা রক্তক্ষয় বেশি হলেই আমরা অনেক বেশি সাফল্য অর্জন করব। বিষয়গুলো কিন্তু এই রকম না। এমনও হতে পারে যে এই পরিবর্তনের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আমরা কাজে লাগাতে পারলাম না, এটা হতে পারে। এর মধ্যে কিন্তু এইরকম একটা লক্ষণ স্পষ্ট। অনেকেই বলছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে, অর্থাৎ আওয়ামী লীগ বাদে যেসব দল মাঠে আছে, তাদের মধ্যে ঐক্যটা দ্রুতই নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে তার সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের এবং বড় একটা রাজনৈতিক দলের সম্পর্কের একটা স্পষ্ট অবনতি দেখা যাচ্ছে। আমরা নাম করেই বলতে পারি বিএনপির সঙ্গে, তাই না? এবং অনেকেই বলছে যে বাজারে, রাজনীতির বাজারে
বিএনপি হচ্ছে বিরোধী দল। আওয়ামী লীগ আমলে বিএনপি বিরোধী দল ছিল, এখনও বিএনপি বিরোধী দল। এবং বিএনপি অনেক ক্ষেত্রে এমনভাবে কথাবার্তা বলছে যে 1/11-এর সময় যে অভিজ্ঞতা তার ছিল, সেই অভিজ্ঞতা তাকে মোকাবেলা করতে হচ্ছে এখনও। অনেকে বলছে যে বিএনপি সেই ট্রমা কাটিয়ে উঠতে পারছে না, কিছু হলেই বিএনপি আতঙ্কিত হয়। তো নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে বিএনপির যে সতর্ক আশাবাদ বা সতর্ক বক্তব্য, তাতেও কিন্তু এটা প্রতিফলিত। তারা নানা রকম আশঙ্কা করছে। যেমন নতুন রাজনৈতিক দল যেসব বক্তব্য এনেছে প্রথম দিনেই, এগুলো আসলে তাদের পুরনো বক্তব্যই আনুষ্ঠানিকভাবে এনেছে। যেমন দ্বিতীয় রিপাবলিক, যেমন গণপরিষদ গঠন আগে, যেমন স্থানীয় নির্বাচন আগে, ছাত্র সংসদ নির্বাচন আগে, এই বিষয়গুলো, জাতীয় নির্বাচনের প্রশ্নটা তারা দূরে রাখতে চাচ্ছে। তো এই নিয়ে তো বিএনপির সঙ্গে একটা মনে হয় যে মুখোমুখি হওয়ার একটা অবস্থা আর কি। কারণ বিএনপি বলেই দিয়েছে যে জাতীয় নির্বাচনটা আগে হতে হবে। এবং এইখানে আমি একটা পরিষ্কার করে বলতে চাই, আমি একাধিক অনুষ্ঠানে বলেওছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, যেখান থেকে গণ অভ্যুত্থান, সেটা কিন্তু স্থানীয় নির্বাচন ঘিরে না, সেটা অবশ্যই জাতীয় নির্বাচন ঘিরে। আমাদের তিনটা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। সুষ্ঠুভাবে মানে কি, তিন ধরনের হয়েছে এবং তিনটাই ভুয়া নির্বাচন। তো এই নির্বাচনগুলো এইভাবে না হলে দেশের পরিস্থিতির এই অবনতি কিন্তু হতো না, এটা স্পষ্ট করেই বলে দেওয়া যায়। এবং গণ অভ্যুত্থান, এত রক্তক্ষয়, এগুলোর প্রয়োজনও হতো না, ক্ষমতার স্বাভাবিক হাতবদল হতো এবং গণতন্ত্র সংকটে পড়তো না। এখন গণতন্ত্র নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এবং সংশয়, দেশে না শুধু দেশের বাইরেও, যে বাংলাদেশের কি হবে। তো এই অবস্থায় একটা নতুন দল হয়েছে, এই দলকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমি মনে করি তাদের ধৈর্য ধারণ করতে হবে এবং দূরে তাকাতে হবে। বিষয়টা এরকম না যে আগামী নির্বাচনেই সব ফয়সালা হয়ে যেতে হবে, তার আগেই সব ফয়সালা হয়ে যেতে হবে, বা বিএনপিকে আসতে দেওয়া হবে না। এইরকম মনোবৃত্তি নিয়ে রাজনীতি করলে কিন্তু এটা বুমেরাং হতে পারে। কারণ একটু বলি, আমি শেষ করি, সেটা হচ্ছে যে বিএনপিকে আসতে দেওয়া হবে না, এটা কিন্তু হাসিনারও নীতি ছিল। আমি একটু ব্যক্তিগত প্রসঙ্গ বলি, আমার কিন্তু যে বৃত্তে ঘোরাফেরা মোটামুটি আওয়ামী বৃত্ত, খোলাখুলি বলি, কিন্তু আমি আওয়ামী বৃত্ত থেকে বেরিয়ে আসা লোক। তো সেই বৃত্তে আমাকে কিন্তু এই গত 10 বছর লড়াই করতে হয়েছে, বোঝাতে যে তোমরা যেটা করছো এটা ঠিক না, ইলেকশন নষ্ট করা ঠিক না, ইলেকশনটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের একেবারে মিনিমাম জিনিস, এটা নষ্ট করলে কিছুই থাকে না। এবং আমরা মুখে গণতন্ত্র করছি কিন্তু কার্যত করছি এর উল্টো। এখানে একটা উদাহরণ দিই, আজকে বোধহয় ভোট দিবস, কি যেন, ভোটার দিবস। আচ্ছা, এটা কিন্তু হাসিনার আমলে হয়েছে, এটা 2018 নির্বাচনের আগে। মানে ভোটাধিকার নষ্ট করে ভোটার দিবস পালন করা, এই যে মানে কি বলবো এটাকে, মানে প্রতারণা বা এটাকে বাটপারি বললেও কম বলা হয়, আরো খারাপ ভাষায় বলতে হয়, তাই না? এই জিনিসটা হয়েছে। যাক, এই দিবসটা এখন নতুনভাবে পালিত হচ্ছে। আমাদের ভোটার তালিকাও হালনাগাদ করতে হবে, অনেকে ভোটার হয়নি, কারণ ভোটই তো ছিল না দেশে, সেই দুঃখে অনেকে ভোটার হয়নি, তাদেরকে ভোটার করতে হবে। এবং নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে এগিয়ে যেতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা আছে, প্রধান উপদেষ্টা বারবার বলছেন, মাঝে সেনা প্রধানও বলেছেন, জোর দিয়েছেন নির্বাচন দ্রুত করার উপর। তো সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার কোনো প্রয়োজন নাই, এবং এটা ভাবারও দরকার নাই যে এই নির্বাচনের ভেতর দিয়ে সংস্কার শেষ হয়ে যাচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে অবশ্যই সংস্কারের পথে থাকতে হবে, নাহলে কিন্তু তারাও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে, এটা আমার মনে হয়। সুতরাং এই ছাত্র নেতৃত্বের, অর্থাৎ আন্দোলনের ভেতর দিয়ে যারা এসছে নেতৃত্ব দিয়ে, তাদের এত অস্থিরতারও কোনো কারণ আমি দেখি না। তাদেরকে বরং একটা প্রেশার গ্রুপ হিসেবে যদি তারা থাকতে পারে মাঠে, যদি নির্বাচনে ভালো নাও করে, অনেকে বলছে যে তারা নির্বাচনে একটা আসনও পাবে না, বলছে অনেকে, ফ্ল্যাট কথাবার্তা এগুলো, আমি এভাবে বলতে চাই না। কিছু আসন তারা পেতে পারে, অনেক কিছুর উপর নির্ভর করছে। এমনকি সমঝোতার ভিত্তিতেও তারা কিন্তু নির্বাচন অনেক কিছু হয়, আসন পেতে পারে না। আসন পাওয়ার তো তাদের তো নিবন্ধনই এখনো হয়, নিবন্ধনের লক্ষ্যে তারা কাজ শুরু করেছে। অবশ্য তারা
কার্যালয় করবে। আজকে খবর আছে যে অনেকগুলো কার্যালয়, যতগুলো কার্যালয় করতে হবে কার্যালয় করবে, আরপিও অনুযায়ী তারা গঠনতন্ত্র প্রণয়ন করবে। নিবন্ধন তারা পাবে বলেই আশা করা যায়, কারণ এই সরকার তো তাদের ব্যাপারে অ্যান্টাগনিস্ট না, সরকার তো তাদের প্রো সরকার। বলা হচ্ছে যে সরকার চাচ্ছে যে তারা একটা ইউনূস সাহেব নিজে বলেছেন ইন্টারভিউ দিয়ে স্বাগত জানিয়েছেন এবং এমন কথাও বলেছেন যে গণ অভ্যুত্থানের যে সারমর্ম হ্যাঁ বা ধারাবাহিকতা এটা রক্ষার জন্য তাদেরকে রাজনীতিতে অংশ নিতে হবে এবং তাদেরকে এটা সেফগার্ড হয়ে থাকতে হবে, Safeguard, তাই না? হ্যাঁ। সুতরাং নিবন্ধন পাবে এবং তারা ইলেকশনে আসবে, এটা ধরেই নেওয়া যায়। এবং আমরা তো আশা করি যে তারা তারা এলে নির্বাচনে অবশ্যই নতুন মাত্রা যুক্ত হবে। আচ্ছা, আমি একটু রাকিবের কাছে আসি। সেটা হচ্ছে যে আমরা ওই দিনের ওনাদের ওই ছাত্রদের আত্মপ্রকাশের যে বড় ধরনের শোডাউন আমরা দেখেছি এবং সেটাকে নিয়ে নানা রকম কথা চলছে। টিআইবি একটা বিবৃতি অলরেডি দিয়ে দিয়েছে যে তাদেরকে আনা নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে যে গাড়ি ট্রান্সপোর্ট দেওয়া হয়েছে এটা সরকারের এক ধরনের প্রচ্ছন্নই ছিল, সহযোগিতা ছিল। তো যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো বরাবরই বলে আসছে যে সরকারের সহযোগিতায় কিছু করলে সেটা পাবলিকের, জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এবং সেটা কিংস পার্টি গ্রুপেই সবাই ধারণা করবে। কিন্তু তারা তো সেই ট্র্যাডিশন থেকে বের হতে পারলো না। তাহলে জনগণ তাদের কাছ থেকে কি আশা করবে? জি, আপনাকে ধন্যবাদ। হাসান ভাই অনেকগুলা বিষয় উত্থাপন করেছেন, আমি একটু অ্যাড্রেস করি সবগুলো বিষয়। শুরুতে হচ্ছে কি, ধরুন আমাদের যে নতুন যে রাজনৈতিক দল, আমরা সেটা বারবারই বলে আসছিলাম যে বাংলাদেশের এই বাস্তবতায় একটি নতুন রাজনৈতিক দল বা তৃতীয় শক্তির একটি উত্থান হোক কিংবা তাদের একটি চাহিদা তৈরি হোক, ডিমান্ড তৈরি হোক, সেটা অনেকদিন থেকে ছিল। আওয়ামী লীগের একটা রিপ্লেসমেন্ট হোক, ওকে, একটা আকাঙ্ক্ষা, জনাকাঙ্ক্ষা তৈরি হোক। তো যেহেতু গণ অভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের পতন এবং আওয়ামী ফেসিবাদ পালিয়ে গিয়েছে, তো সে জায়গা থেকে সেটি গ্রাউন্ড রিলেটেড আর বেশি তৈরি হয়েছে। তো সে জায়গা থেকে নতুন রাজনৈতিক দলকে আমরা সবসময় স্বাগত জানাই এবং একটি গণতান্ত্রিক সোসাইটিতে যদি আপনি যত বেশি পলিটিক্যাল পার্টি, যত বেশি এঙ্গেজমেন্ট তৈরি হবে, যত ভিন্ন মত, যত আপনি ন্যারেটিভ তৈরি করতে পারে, তাহলে সুস্থ প্রতিযোগিতা থাকে এখানে। আপনি যদি দেখেন আমাদের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে দুটি মেজর পলিটিক্যাল পার্টি, অনেকগুলো পলিটিক্যাল পার্টি তাদের রয়েছে। ইন্দোনেশিয়াতে 6টি মূল ফাইট করার মতো পলিটিক্যাল পার্টি রয়েছে। আপনি যদি মালয়েশিয়ার দিকে তাকান, মালয়েশিয়া পরপর 3টি গভর্নমেন্ট, তারা ভিন্ন গভর্নমেন্ট তারা ক্ষমতা এসেছে এবং তাদের এখানে 9টি অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি রয়েছে। আর আমাদের এই এখনকার যে দলটি গঠন করেছে এবং এই গঠনের আমি একটু ভিন্ন মাত্রা একটু দেখি হচ্ছে এই কারণে, ধরেন আমাদের যে ট্রেডিশনাল যে 4টি মূল পলিটিক্যাল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি, প্রত্যেকটি পার্টির আপনি দেখেন এখানে ছাত্র সংগঠন রয়েছে, প্রত্যেকটি পার্টির একটিভ ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু একটিভ ছাত্র সংগঠনটা কিন্তু মূল কি ডিসিশন মেকার এবং পলিসি মেকার না। তো সে জায়গা থেকে ধরুন আমাদের এই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি গঠন হয়েছে, তো সে জায়গা থেকে তারাই কিন্তু মূল পলিসি মেকার, মূল ডিসিশন মেকার। সুতরাং এটা একটা নতুন মাত্রা যোগ করেছে। সুতরাং তাদেরকে আমরা ডেফিনেটলি আমরা স্বাগত জানাই। কারণ হচ্ছে কি, আমাদের দেশের যদি দেখেন আপনার নতুন 4-5 কোটি ভোটার তৈরি হয়েছে, নতুন আবার ভোটার হালনা আরো ভোটার তরুণরা বাড়বে। তো সেই জায়গা থেকে, এবং কি আপনি দেখেন উনি বলছে গত 3টি টার্মে আমাদের এখানে ইলেকশন হয়নি। তো সেই ইলেকশন জায়গা থেকে যদি আপনি দেখেন যাদের বয়স মিনিমাম 35, তারা কোনো ভোট দিতে পারেনি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরেন এই একটা মেজরিটি পোর্শনকে অ্যাট্রাক্ট করার জন্য এই দলটি নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু এখানে যদি কিন্তু হয়েছে ধরেন আপনি দেখেন, আমরা দীর্ঘদিন থেকে বলে আসছিলাম যে এটি কিংস পার্টি, নানা ধরনের গুঞ্জন, নানা ধরনের স্পেকুলেশন তৈরি হচ্ছিল, কিন্তু এখন তো আলটিমেটলি এটা প্রুভেন। আপনি দেখেন গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিতে এই সরকার, ডক্টর ইউনূস কিন্তু বারবারই বলছে যেটা ছাত্রদের সরকার, তিনি মাস্টার মাইন্ড বলছেন, তাদেরকে অনেক কিছু আখ্যা দিচ্ছেন। তিনি ফিনান্সিয়াল টাইমসে ইন্টারভিউ করেছেন, সেখানেও বলেছেন যে এটা ছাত্রদেরকে অভ্যর্থনা, আমরা ছাত্ররা আমাদেরকে নিয়োগ করেছে। তো সে জায়গা থেকে আবার তিনি আবার বলছে যে এদের একটি রাজনৈতিক দল অস্তিত্ব লড়াইয়ের জন্য ওটা টিকে রাখা দরকার। তো সেই জায়গা থেকে ধরুন তাদেরকে প্যাট্রোনাইজ করার পরে আপনি গভর্নমেন্টের থেকে 3জন উপদেষ্টা এখানে অ্যাক্টিভলি রোল প্লে করতেছে। তো সেই জায়গা থেকে আপনি দলগড় বের হয়ে সাথে সাথে দলের দায়িত্ব নিয়ে ফেলছেন। তো সব জায়গা মিলে ধরেন এটাকে কিংস পার্টি, আপনি সরকারে আবার একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছেন, সবচেয়ে বড় যে মন্ত্রণালয়টি বাংলাদেশের, এবং যার অনেক কিছু করে দেখার ক্ষমতা রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরেন তারা এই একটি ক্যালকুলেশনের মধ্যে যখন এই দলটি গঠন করে, তখন আলটিমেটলি এটা কিংস পার্টি। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তারা যে নতুন বন্দোবস্ত হাজির করতে চাচ্ছে, তা আমরা তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো নতুন ন্যারেটিভ, নতুন ক্যারিশমেটিক কিছু আমরা দেখিনি। তারা সেই পুরনো পথে হাঁটছে। দেখেন আমাদের মূলত যে রাজনীতি দলগুলো যে বেসিক প্রবলেম, আমাদের দেশের রাজনীতি বা রাজনীতিবিদদের যে বেসিক প্রবলেম, সেটা হচ্ছে মুনাফিকি চরিত্র। আপনি কিন্তু তলে কিন্তু ঠিকই কাজ করতেছেন, কিন্তু মুখে সেটা স্বীকার করতেছেন না। তো তাদেরকেও দেখেন আপনি, তারা কিংস পার্টি গঠন করছে, কিন্তু তারা এটাকে প্রকাশ্যে স্বীকার করার মতো তাদের সেই হিম্মত তাদের মধ্যে আমরা দেখিনি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে দেখেন আপনি এই যে গত শুক্রবারে 28শে ফেব্রুয়ারিতে যে তাদের শোডাউনটি হয়েছে, সেটা আপনি দেখেন সেখানে ফিরোজপুরের যে ডিসি, তিনি 5টি গাড়ি দিয়েছেন এবং কি তার কাছে যখন চাওয়া হচ্ছিল, ব্যাখ্যা চেয়েছিল, তখন তিনি আবার বলছেন যে আহতদেরকে সেবার জন্য তাদের চাহিদা অনুযায়ী পাঠানো হচ্ছে। তো এগুলো আসলে বাংলাদেশের জনগণ এত বোকা না। মানে ধরেন
হাসিনা এবং আওয়ামী লীগ মনে করেছে যে আমরা সবচেয়ে বড় স্টুপিড, আমাদেরকে বোকা বানানোর জন্য তারাই বোকা বানিয়ে বানিয়ে 17 বছর 18 বছর থেকে গিয়েছে ক্ষমতায়। এখন তারা মনে করছে তারাই সবকিছু জানে, আমরা হচ্ছে বোকা, আমাদের জনগণরা, বাংলাদেশের জনগণ সব স্টুপিড। কিন্তু আলটিমেটলি ধরেন এটা তো প্রুভেন, এবং আপনি দেখেন তারা বলছে আহতদের ডিমান্ড অনুযায়ী। তো তাদের এই দল গঠনের প্রক্রিয়া যদি আহত শহীদদের যদি স্মরণ করা হতো, তাহলে তো এখানে আবু সাইদের পরিবার কই, এখানে ওয়াসিমের পরিবার কই, মুগ্ধর পরিবার কই, ফারহান ফাইজের পরিবার কই, তাদেরকে তো আপনি অ্যাড্রেস করতে পারতেন, বা তাদেরকে তো এখানে একটিভ রোলে প্লে করতে পারতেন, সেটা তো তাদের মধ্যে নেই। আমি হাসান মামুন আপনার কাছে আরেকবার আসি, সেটা হচ্ছে যে এই যে রিপাবলিক এবং আপনার গণপরিষদ নির্বাচন যেটা নিয়ে বিতর্ক আছে, বিএনপি অলরেডি বিএনপির পজিশন জানিয়ে দিয়েছে তারা, এবং তারা এটার পক্ষে না, কিন্তু তাদেরও কিছু যুক্তিও আছে এবং ছাত্রদেরও অনেক যুক্তি আছে। কিন্তু ছাত্রদের যুক্তি যেহেতু একটা বিপ্লবী সরকার আমরা তৈরি করিনি, প্রচলিত আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে, সেক্ষেত্রে আমাদের সংবিধানকে টোটালি বাতিল করে দেওয়ার মতো যৌক্তিকতা আছে বলে অনেকে মনে করেন না। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা নিয়ে কিন্তু মাঝেও একটা বিতর্ক হয়েছিল, মানে দল গঠনের আগেও, তাই না? সংস্কারের রাষ্ট্রপতি অপসারণ, তারপরে সংবিধান ছুঁড়ে ফেলা, একটা উত্তেজনাকর পরিস্থিতি হয়েছিল, এবং তখন বিএনপি একটা স্ট্রং পজিশন নেয় এবং দেখাও করে সম্ভবত প্রধান উপদেষ্টার সঙ্গে, তাতে পরিস্থিতি আবার মানে শান্ত হয়। আচ্ছা, তো তখন কিন্তু এই যে ছাত্র বলছি আমরা, মানে ছাত্রদের একাংশ যারা এখন রাজনীতিতে আছে, একটা বড় অংশ কিন্তু রাজনীতিতে নাই, যারা মুভমেন্টে ছিল, এটা আমাদের মনে রাখা দরকার। এর মধ্যে একটা ভাগ আছে বড়, এবং আপনি দেখবেন এই যে ছাত্রদের তরফ থেকে সংগঠন হলো ছাত্র সংগঠন, ছাত্র সংসদ যেটা, সেখানেও কিন্তু গোলযোগ হয়েছে আত্মপ্রকাশের দিন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে তারা এসেছিল এবং তারা প্রতিবাদ জানিয়েছে, এবং তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, ব্যাপক সংঘর্ষ হয়নি, তারপরও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে এই ব্যাপারটায় কিন্তু ইনক্লুসিভনেসের অভাব অনেকে মানে মনে করছেন, যে জন্য আমরা দেখলাম যে মূল যে দল গঠিত হয়েছে সেখানে আবার ইনক্লুড করার চেষ্টা হয়েছে, কারেকশন করার, সেটা ভালো। তো তারা মাঝে এই দাবিগুলো উত্থাপন করে সফল হতে পারেনি, এমনকি মানে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করারও দাবি তাদের তরফ থেকে ছিল। এই ব্যাপারেও বিএনপির পরিষ্কার অবস্থান যে এটা পরবর্তী সংসদে নির্ধারিত হবে, অর্থাৎ জনগণ নির্ধারণ করবে, জনপ্রতিনিধিরা নির্ধারণ করবে, সরকার নির্বাহী আদেশ বা অন্য কোনোভাবে করবে না। এবং সরকারেরও পজিশন কিন্তু এখন পর্যন্ত তাই, যে কোনো দলকে নিষিদ্ধ করা নাই। এমনকি আপনি খেয়াল করবেন যে কোনো বাহিনীকে ভেঙে দেওয়া, এটাও কিন্তু সরকারের পজিশন না। যেমন এই যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন রিপোর্ট এসছে, সেখানে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগে র্যাব ভেঙে দেওয়ার প্রস্তাব আছে। বিএনপির তরফ থেকেও বোধহয় দাবি আছে র্যাব ভেঙে দেওয়ার, কিন্তু সরকার র্যাব ভেঙে দিচ্ছে না। র্যাবের নাম চেঞ্জ হবে এবং পোশাক চেঞ্জ হবে, তাই না, লোগো চেঞ্জ হবে। তো সরকার দেখা যাচ্ছে যে একটা মধ্যপন্থা অবলম্বন করে চলছে ইউনূস সরকার। সেখানে আবার কিন্তু ছাত্রদের সঙ্গে যে ইউনূস সরকার একমত তা কিন্তু না, বরং সেখানে দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে অনেকখানি একমত। ফলে এই জিনিসগুলো আসলে সরলীকরণ করে দেখা একটু কঠিন। যেমন কিংস পার্টি বিষয়ে আমি একটু বলি, আমি কিন্তু মনে করি না এটা কিংস পার্টি হচ্ছে। কেন মনে করি না? ইউনূস সাহেব ভবিষ্যতে কিছু হবেন এই প্রত্যাশা আমার মনে হয় তার নাই, এই চেষ্টা তার মধ্যে নাই, তার কিছু হওয়ার নাই এই বয়সে এবং এই পর্যায়ে গিয়ে উনি কিছু হতে চাইবেন বলে, এবং ওনার সঙ্গে যেসব উপদেষ্টা আছে তাদেরও পলিটিক্যাল অ্যাম্বিশন আছে বলে মনে হয় না। আগে কিংস পার্টি হয়েছিল আমাদের দেশে, যেমন বিএনপি জাতীয় পার্টিকে অনেকে কিংস পার্টি বলে, দুজন সেনা শাসক করেছিলেন, তারা ক্ষমতায় থেকে ঘোষণা দিয়ে করেছিলেন, তাই না, গোপনীয়তার কিছু ব্যাপার ছিল না। আচ্ছা, তো এবং সামনে নির্বাচন সামনে রেখে তারা করেছিলেন, সময় নিয়ে দীর্ঘ সময় 2.5 বছর 4 বছর ধরে করেছিলেন, তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। এবং সেই দুইটা পার্টির একটা পার্টি কিন্তু নষ্ট হয়ে গেছে, তাদের ভূমিকার জন্য নষ্ট হয়ে গেছে, তারা স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত। কিন্তু দেখেন তার ভেতর থেকে একটা দল আবার উঠে দাঁড়িয়েছে, বিএনপি, এবং বিএনপি হচ্ছে প্রধান রাজনৈতিক দল। এখন মনে করা হচ্ছে ফেয়ার ইলেকশন হলে বিএনপি বিপুলভাবে জয়যুক্ত হবে, এটা সবাই মনে করছে। আচ্ছা, এবং বিএনপির নেত্রী কিন্তু একটা ভিন্ন ইমেজে দাঁড়িয়ে গেছেন, এমনকি তার পুত্র তারেক রহমান, তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, কিন্তু তিনিও
একটা ভিন্ন অবস্থানে কিন্তু দাঁড়িয়ে গেছেন বাংলাদেশে, একটা দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ এখন দেখা যাচ্ছে। তো কিংস পার্টি ওইগুলোকে বলা যেতে পারে, এইটাকে আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। এটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এই ব্যাপারটা ঘটছে, এবং এদের বক্তব্য হচ্ছে যে গণ অভ্যুত্থানের চেতনা প্রচলিত দলগুলো ধারণ করছে না বলেই একটা প্যারাডাইম শিফটের জন্য একটা রাজনৈতিক দল দরকার। ইনু সাহেবও সম্ভবত ওই অ্যাঙ্গেল থেকেই এদের ব্যাপারে উচ্ছ্বসিত বক্তব্য দিচ্ছে। আচ্ছা, এটা আমার মনে হয়। আমি একটু রাকিবের কাছে যাই। রাকিব, এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এবং আপনার গণপরিষদ এবং এই যে নির্বাচন, রাষ্ট্রপতির অপসারণ, সব কিছু মিলে কিন্তু বিএনপির সাথে ছাত্রদের শুরু থেকে একটা বিরোধ চলে আসছে, এবং এই বিরোধটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে যদি জাতীয় নির্বাচন না দেয়, বিএনপি স্থানীয় সরকার নির্বাচন বর্জন করবে না। সেক্ষেত্রে তো আমরা আবার সেই কনফ্রন্টেশনের দিকে যাচ্ছি। তো ছাত্রদের এই মনোভাবটা কেন? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। সেটা হচ্ছে কি, আমি ফার্স্টে একটা জিনিস অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে কি, ধরেন গত 17 বছরে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন ছিল যে বিএনপি জনসম্পৃক্ত রাজনীতি করতে পারেনি। বাট এই মুহূর্তে গত 6-7 মাসে বিএনপি যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে কিংবা যে ধরনের স্ট্যান্ড নিচ্ছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে বিএনপি সবচেয়ে বেশি ম্যাচিউর রাজনীতি করছে। তার বড় কারণ হচ্ছে ধরেন, কারণ বিএনপি অতীত সরকার পরিচালনা করেছে, এবং এই ধরনের নানা ধরনের যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, এবং এই অস্থিরতা তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে, আমরা হাসিনা তো আসলে আমাদেরকে ডেমোক্রেটিক ওয়ে থেকে সরে ফেলছিল, তো আমরা যে ডেমোক্রেটিক রাস্তায় উঠবো, সে রাস্তায় একটা বাধা বা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তো বিএনপি সেটা ফিল করে আসলে বিএনপি তার স্ট্যান্ডার্ড জোরালোভাবে এখানে ভূমিকা রাখছে। তার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ধরেন শুরুতে তারা এই সরকারটাই তারা খুব কনফিউজ। তারা একবার বলে বিপ্লবী সরকার, একবার বলে গণ অভ্যুত্থান, কিন্তু আলটিমেটলি ধরেন দুটোতে একটা বেসিক ডিফারেন্স আছে। আপনি যদি দেখেন, এটা কিন্তু আসলে বিপ্লব হয় না আসলে, এখানে আসলে একটা ম্যাস আপরাইজিং মুভমেন্ট ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল। পরবর্তী সময় তারা যখন বিপ্লবী সরকার করতে চেয়েছিল, তারা সংবিধান চুরে ফেলবে, তারা সেকেন্ড রিপাবলিক করবে, এই করবে, সেই করবে, অনেক কিছু তাদের করার মনোবাসনা ছিল। হ্যাঁ, তো সেটা আসলে যখন তারা করতে পারেনি, এখন তারা যখন পলিটিক্যালি দল গঠন করেছে, এবং সেই পলিটিক্যাল দল গঠনেও তারা যখন খুব বেশি ক্যারিসমেটিক কিছু দেখাতে পারেনি, তখন আবার সেই পুরনো বাতাসে আমরা নতুন সংবিধান করতে চাই, গণপরিষদ করতে চাই, আমরা সেকেন্ড রিপাবলিক করতে চাই। তো এই ধরনের অনেক ধরনের প্রশ্ন তারা তুলছে। আর সেকেন্ড রিপাবলিক বিষয়ে আমি একটাকে বলি, এটা হচ্ছে কি থিওরিটিক্যাল, এটা কারেক্ট না। থিওরিটিক্যাল কারেক্ট না কেন? ধরেন আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে 72 সালে যে গণপরিষদ নির্বাচন করা হয়েছিল, প্রথম সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেটা আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল। পরবর্তী সময় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাকশাল করে যখন একনায়কতন্ত্র কায়েম করেছিল, এবং তার হত্যার পরবর্তী সময় যখন জিয়াউর রহমান ক্ষমতায় এসে 78 সালে 79 সালের দিকে যখন তিনি চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনী করেন, তখন এটা আমাদের সেকেন্ড রিপাবলিক ছিল। তো আর এখন যদি আপনি কিছু করতে চান, তখন এটা থার্ড রিপাবলিক হবে আর কি। আর আপনি দেখেন, এই রিপাবলিকই জিনিসটা তো আমাদের আসলে এখানে যারা করতেছে, যারা বলতেছে, সেটাও তারা সম্পূর্ণভাবে বুঝতেছে কিনা আমি খুব কনফিউজড। আপনি যদি দেখেন, রিপাবলিকের 3টি সবচেয়ে জোরালো যে উদাহরণ, যে ফ্রান্সে এখন পঞ্চম রিপাবলিক সরকার চলছে 1958 সালের পর থেকে, তারপরে স্পেনে সেকেন্ড রিপাবলিক চলছে, পোল্যান্ডে থার্ড রিপাবলিক চলছে। আপনি যদি দেখেন, এখানে প্রত্যেকটি, এখানে গৃহযুদ্ধ ছিল, সিভিল ওয়ার ছিল, বিশ্বযুদ্ধ ছিল, এখানে আলজেরিয়া সংকট ছিল, এখানে একনায়কতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল, স্বৈরাচার ছিল, অনেক রিভলিউশনের মাধ্যমে তাকে এটা হয়েছে। এখন এই বাংলাদেশ এগুলোকে ইফোর্ট করতে পারবে কিনা, বাংলাদেশের এই বাস্তবতা আছে কিনা, এটার বড় প্রশ্ন। আপনি যদি দেখেন, শেখ হাসিনা 3টি ইলেকশন তিনি, আসলে আমরা রিপাবলিক বলতে কি বুঝি? রিপাবলিক বলতে হচ্ছে কি, জনগণের দ্বারা শাসিত সরকার প্রতিনিধিরাই গভর্নমেন্ট পরিচালনা করে, মানে একটা ডেমোক্রেটিক ওয়ে। কিন্তু এখানে আবার অন্য একটা থিওরি আছে। আপনি দেখেন, চায়না তাকে কি বলে? পিপলস রিপাবলিক চায়না বলে, কিন্তু আলটিমেটলি চায়না কিন্তু রিপাবলিক কান্ট্রি না। চায়না কিন্তু আলটিমেটলি একটা স্টেট অটোক্রেটিক কান্ট্রি। এখন তারা পাবলিক অটোক্রেটিক কান্ট্রি যাচ্ছে, ব্যক্তি অটোক্রেটিক দিয়ে যাচ্ছে। শি জিনপিং কিন্তু আসলে এখন স্টেট অটোক্রেটিক কান্ট্রি না, সে এখন ব্যক্তি অটোক্রেটটাকে এস্টাবলিশ করতে যাচ্ছে। আর আপনি দেখেন, এই বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন, আপনি হাসিনার, আমি যে প্রসঙ্গে টানছিলাম, আপনি দেখেন হাসিনা, সে কিন্তু মানে ইলেকশন কিন্তু সে করছে। আপনি দেখেন, সে কিন্তু বলে না কোনোদিন আমি ইলেকশন ছাড়া ক্ষমতা আছি, এবং সে কিন্তু এটাও বলার চেষ্টা করতো যে জনগণ আমার উন্নয়ন উদ্বুদ্ধ হয়ে, উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আমাকে ভোট দিয়ে ক্ষমতায় সরকার, বারবার কিন্তু সেটা বলেছে। তার মানে আলটিমেটলি সে কিন্তু ওই পথে হাঁটেনি, যেটা তার বাবা মানে হেঁটেছিল। তার বাবা কিন্তু সবকিছু বাদ দিয়ে 1 সাল কায়েম করেছিল, ঘোষণা দিয়ে করেছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু সেটা করে না। কিন্তু শেখ হাসিনা একটা ভয়ঙ্কর জিনিস, কিন্তু আলটিমেটলি ধরেন শেখ হাসিনা কিন্তু তার ডেমোক্রেটিক ওয়েটা কিন্তু সে হাইলাইট রাখছে। আলটিমেটলি আপনি যদি দেখেন, বাংলাদেশের মেজর প্রবলেমগুলো ছিল কি? আমাদের ইলেকশন ম্যানিপুলেট করা, আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম না করা, আমাদের এখানে এই প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির মধ্যে একটা অ্যাকোমোডেশন না থাকা। এখন আমরা এটাকে এখন দেখতে পাচ্ছি। তখন তারা এখন আবার রিপাবলিক বলছে, গণপরিষদ বলছে, এখন আলটিমেটলি আবার সংস্কার বলছে, 70 ধারা বাঁচা। এখন আমাদের
1972 সালে যে মানে যে সংবিধানটা প্রণয়ন করা ছিল সেটাতে অ্যাবসোলিউট রাইট ছিল, আমি সেটা বলছি না, অনেক ভুল ত্রুটি আছে। এখন আমরা সেই ভুল ত্রুটিগুলা যে সংশোধন করে আমাদের একটা ডেমোক্রেটিক ওয়েতে যদি আমরা না হাঁটতে পারি, তাহলে আমাদের সামনে আবার এই ধরনের নানা অস্থিরতা তৈরি হবে, আবার নানা ধরনের সংকট তৈরি হবে। একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ধরুন আপনি যে প্রসঙ্গটা আনছিলেন সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় সরকার নির্বাচন আগে, বা তাদের এখন যে মোটিভটা কি আসলে। ধরুন এখন বাংলাদেশের এই আপনি দেখেন গত 7 মাস আমরা পুলিশকে ফাংশনিং করতে পারিনি, আমাদের ব্যুরোক্রেসি ফেল করছে, আমাদের ফরেন ডিপ্লোমেসি ফেল করছে, এবং এই সরকারের যে উপদেষ্টাগুলো, অথর্ব উপদেষ্টাগুলো তারা রান করতে পারছে না। আপনি দেখেন এই সয়াবিন তেলের সংকট কাটাতে পারতেছে না, অথচ কিন্তু আমাদের নৌ পরিবহনে আমাদের সমুদ্রে কিন্তু জাহাজগুলো ঘুরেফেরা করতেছে, এগুলোকে সে পোর্টে লঞ্চ করতে পারতেছে না। আবার সেখানে সে যে আওয়ামী যে সিন্ডিকেট, দোসর যে সিন্ডিকেট, এখানে আপনি দেখেন আমাদের সয়াবিন তেলে বাজারটা কারা নিয়ন্ত্রণ করে, এখানে অ্যাসালম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ বা বিভিন্ন গ্রুপ যারা আওয়ামী দোসর, তারা একে নিয়ন্ত্রণ করতেছে, এবং তাদের হাত থেকে এখনো আপনি 7 মাস থেকে এখন বের হতে পারেননি। সুতরাং আপনি একটা নর্মাল সিস্টেমতে এখন ব্রেকডাউন করে বাংলাদেশকে নতুন কিছু দিতে পারেন না, এখন গত 7 মাসে ফেলার হয়েছেন। তো সেই জায়গা থেকে আপনি আবার এখানে সংকটের দিকে হাঁটছেন। তো এটা আসলে খুব দেশের জন্য আলটিমেটলি খুব খারাপ দিকে যাচ্ছে আর কি। অদৃশ্য একটা যে শক্তি এখানে নানা ধরনের খেলার চেষ্টা করছে। আপনি দেখেন যখন একটা ফ্যামিলিতে যখন আপনার ব্রোকেন ফ্যামিলি থাকে, সেই ব্রোকেন ফ্যামিলিগুলো ছেলেমেয়েগুলো কিন্তু মানুষ হয় না, নানা ধরনের নানা প্ররোচনার দিকে তারা ধাবিত হয়। এখন এই একটা আওয়ামী বাদে কিংবা আওয়ামী লীগদের ধরেন আপনি যাদেরকে অ্যাকোমোডেট না করে, বা আমাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক শক্তিগুলোকে, সিভিল সোসাইটি, আমাদের প্রত্যেকটি কমিউনিটিকে, আমাদের একটা আসলে রাষ্ট্র ব্যবস্থাটা কি, রাষ্ট্র ব্যবস্থা কালেকটিভ ইনস্টিটিউশনের তো রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে আপনি অ্যাড্রেস করে যদি অ্যাকোমোডেট না করতে পারেন, এখনো কিন্তু সেই কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। প্রতি মুহূর্তে ঐক্য নষ্ট হচ্ছে, বিভেদ তৈরি হচ্ছে, বিচ্ছেদ তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে যদি আপনি এটাকে অ্যাকোমোডেট না করতে পারেন, তাহলে এটা খুব আগামী দিনে খুব দারুণ অশনি সংকট দেখা যাচ্ছে। আর স্থানীয় সরকার নির্বাচন কেন বলছে, আমি এখানে আসলে যেহেতু আপনারা জানেন জামাতের নিবন্ধন নেই, এবং তারা কবে সে নিবন্ধন পাবে এটার কোনো নিশ্চয়তা নেই, আগামীতে নিবন্ধন নিয়ে তারা ইলেকশন করতে পারবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচন যদি করতে পারেন, আবার এখানে 3 জন উপদেষ্টা সরকার রয়েছেন, একজন পদত্যাগ করেছেন, একজন দল গঠন করেছেন, সবচেয়ে বড় জিনিস স্থানীয় সরকারের উপদেষ্টা যিনি রয়েছেন তিনি তো এই দলেরই। হ্যাঁ, তো এখন আপনি যখন বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যখন কোন একটা চেয়ারে বসবেন, তখন চেয়ারটা আপনার হয়ে কথা বলে। তো আলটিমেটলি তখন তাদের একটা মেকানিজম করে, বা বাংলাদেশের একটা নির্বাচনকে, আমাদের আসলে মেন সংকটটা কি, মেন সংকট আসলে জাতীয় নির্বাচন সংকট, আমাদের ক্ষমতার পালাবদলের সংকট। আপনি দেখেন আমাদের যে এখনকার যে, আমি বইয়ের বিষয়ে আমি একটু টানছি, আপনার একটু সময় দেন আমাকে, যে স্থানীয় সরকারের যে রিলেটেড আপনার বইয়ের বিষয়ে যে রিলেটেড, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আপনি ধরেন স্থানীয় সরকারের যদি কথার কথা, যদি সবগুলো বিএনপি সিট পেয়ে যায়, সবগুলো জামাত সিট পেয়ে যায়, সবগুলো আওয়ামী লীগ সিট পেয়ে যায়, ন্যাশনাল রাজনীতির কোনো ভূমিকা আছে আমি কোনো মনে করি না। কারণ হচ্ছে কি, আলটিমেটলি দেখেন বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্সটা কি, ন্যাশনাল পলিটিক্সটা হচ্ছে কি, ধরেন যে ক্ষমতা যাবে 2টা দলের বা 3টা দলের, বা যে রাজনৈতিক দলগুলো এক একটা ভিন্ন এজেন্ডা রয়েছে তার, এবং তার দলের ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য কি, তার হচ্ছে কি তার নিজস্ব আদর্শকে ইমপ্লিমেন্ট করা, তার নিজস্ব পলিসিকে সে অ্যাক্টিভ পলিসিকে মানে ধাবিত করা। তো সেই জায়গা থেকে ধরেন যদি আমি রাজনীতির দল হিসেবে ক্ষমতায় না যেতে পারি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি না হয়, আমার তো স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কোনো লাভ হচ্ছে না। আর এই মুহূর্তে আপনি দেখেন গত 7 মাসে আমাদের যদি একটু বহির্বিশ্বের আপনি যদি আন্তর্জাতিক সম্পর্ক দিকে একটু খেয়াল করেন, আমাদের জাস্ট আমি একটা সামান্য একটা উদাহরণ দিই আপনাকে, সেটা হচ্ছে কি আমাদের যে দেশগুলোর ভিসা অফ ছিল, মালয়েশিয়া, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই 4টা-5টা দেশের ভিসা আপনি এখন ওপেন করতে পারেন নাই। আমাদের ফরেন এফডিআই 41% কমছে, আমাদের অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ছোট মাঝারি শিল্প ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কোনো বিনিয়োগ আসছে না। আপনি দেখেন ইউএসএড এর ফান্ড বন্ধ হয়ে গেছে, আমাদের সুইজারল্যান্ডের সহায়তা বন্ধ হয়ে গেছে, আমাদের 26 সাল থেকে আমরা এলডিসি কান্ট্রিতে মাইগ্রেট করছি, তো সেখানে আমাদের কপিরাইট আইন অ্যাপ্লাই হচ্ছে, আমাদের অতিরিক্ত যে যে সুবিধা এগুলো আমরা বাতিল হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা এগুলোর দিকে না ভাবি, এখন আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন প্রত্যেকটি মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান তারা সব নির্বাচন করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে কি, আপনি বিদেশে যখন নেগোসিয়েশন হবে, সেটা যে উপজেলা নির্বাচনের সাথে বসবে না, তার তো বাংলাদেশ মিনিস্ট্রি লাগবে, রেসপেক্টিভ মিনিস্ট্রি লাগবে, তার মন্ত্রণালয় লাগবে, অধিদপ্তর লাগবে। তো সে জায়গা থেকে আপনি সেটাকে না হাঁটে আপনি অন্যদিকে যাচ্ছেন। আর আমাদের যে জাতীয় শেখ হাসিনা ফেসিবাদ হয়ে উঠছে কেন, আপনি দেখেন শেখ হাসিনা যে এই গুম খুন অনেক অপকর্ম করছে, আপনি বলে শেষ করতে পারবেন না। কিন্তু আলটিমেটলি তার একটাই গোল ছিল, তার ক্ষমতা থাকা, তার যে ন্যাশনাল ইলেকশনটাকে ম্যানিপুলেট করা। তারপর ন্যাশনাল ইলেকশনটা যদি আপনি এখন সেদিকে যদি আমরা না হাঁটতে পারি, তাহলে আমাদের দিকে সামনে একটা অন্ধকার পথ আমার দিকে ধেয়ে আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন আপনার যে স্থানীয় সরকার নির্বাচন যে আপনি করবেন, আমাদের যে পুলিশ ফাংশনিং করতেছে না, আমাদের এই নির্বাচন কমিশন যে গঠন হচ্ছে তাদের সক্ষমতা কতটুকু আমরা জানি না। তো এই মুহূর্তে আপনি এই এত বড় একটা লোড নিয়ে, আমাদের এখানে 5,000-6,000 ইউনিয়ন আছে, আমাদের 600 উপজেলা আছে, এতগুলো পৌরসভা আছে, এই লোড নেওয়ার মতো ক্যাপাসিটি তো গভর্নমেন্টের নাই। আবার আলটিমেটলি ধরেন আমরা এখন আপাতত এটাকে একটা পাইলট মডেলিং করে, প্রত্যেকটি নির্বাচন কমিশন তাই করে, যখন নির্বাচন বড় ধরনের ইলেকশন করবে এর আগে সে পাইলটিং 2-4টা উপজেলা চেয়ারম্যান ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন এগুলোকে করে আপনি পাশাপাশি যে সংস্কার করে তারা এটাকে বদ্ধ রূপে চায়। আপনি দেখেন তারা সংস্কার তাদের যে প্যারামিটার কিংবা তাদের যে কনসেপ্ট থিওরি, সেটাও কিন্তু রাইট না।
আপনি দেখেন সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, আপনি এটাকে থামাইতে পারবেন না, আটকাতে পারবেন না, এবং আপনি এটা ধাপে ধাপে হবে। আর এরা যেটা মনে করতেছে যে আসলে ধরেন এরাই সব সংস্কারের জন্য ম্যান্ডেট পেয়েছে, আসলে তা না। তারা হচ্ছে ধরেন পপুলার পিপল ম্যান্ডেট পাইছে, কিন্তু তারা ভোটিং ম্যান্ডেট তাদের নাই। আপনি সব এখানে যারা আছে সব পলিসি মেকিংয়ে, আপনি পলিসি মেকিং করা আর ইমপ্লিমেন্টেশন করা দুটো ডিফারেন্ট জিনিস। পলিসি মেকার আর পলিটিশিয়ানের মধ্যে এখানে বেসিক পার্থক্য। এখন আপনার যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট না আসে, কোনো ম্যান্ডেট না থাকে, আপনার এই অনেক সংস্কার, অনেক ধরনের ডিসিশন মেকিং তো আপনার আমাদের ইন্টারন্যাশনাল পলিসি তো মানে অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরেন আপনার এই মুহূর্তে যদি আপনার জাতীয় নির্বাচনের দিকে না হাঁটে, আমরা যদি স্থানীয় সরকারের দিকে যাই, তাহলে আলটিমেটলি আমাদের সামনের দিনের সংকটটা আরও বেশি ঘনীভূত হবে। তো আমাদের এই মুহূর্তে আসলে যে মুহূর্তে যে এই বিদ্যমান ব্যবস্থা, আমাদের যে গণতান্ত্রিক যে দলগুলো কিংবা রাজনৈতিক যে প্রত্যেকটি সিভিল সোসাইটি বলেন, আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সবার মধ্যে একটা জাতীয় ঐক্য দরকার, যে ঐক্য বিনিষ্ট হওয়া দরকার। ঐক্য বিনিষ্ট হলে এখানে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। আরেকটা জিনিস যদি ধরেন আওয়ামী লীগের যে বাস্তবতা রিয়েলিটি মানতে হবে, সেখানে যদি আওয়ামী লীগ যদি আমি ধরেন 20 থেকে 25% ভোটিং ধরি, ভোটার ধরি, তো আওয়ামী লীগে তো ধরেন এই ভোটিং পিপলকে আপনি কীভাবে অ্যাকোমোড করবেন? হ্যাঁ, তো সে তাদেরকেও তো একটা অ্যাকোমোড করার ব্যবস্থা থাকতে হবে। এবং তাদের এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা বলছে, সেই বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি না যে তারা খুব ইনক্লুসিভনেস করতে পারতেছে। উনি বলছিল যে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা সংকট তৈরি হয়েছে। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিই, এখানে ধরেন একটা ঢাবি সিন্ডিকেট হয়ে গেছে। আপনি দেখেন এখানে অন্য কোনো বিশ্ববিদ্যালয় 8জন সমন্বয়কের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তো এখানে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি নাই, আপনি কমি মাদ্রাসা নাই, মূল রোলিং প্লে অনেকে আপনি কমিটিতে নিতে পারেন, এটা কোনো ডাউট নাই, কিন্তু মূল 10 জন যে পলিসি মেকিং এ যে মূল যে মাথাগুলা, সেখানে আপনি তো ইনক্লুসিভনেস করতে পারেন না। আপনি ধরেন এখানে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় না, আপনি কোনো শ্রমিক, আমাদের ধরেন এই যে সংকট, এখানে বৈষম্য বিরোধী বলা হয়েছে, বৈষম্য বিরোধী বাংলাদেশ, জাস্ট চাকরির ক্ষেত্রে দিয়ে এটা শুরু হয়েছিল। তো আমাদের এই বৈষম্য বিরোধী শুধু চাকরি দিত না, আমাদের ধরেন আমাদের কৃষকদের রাইট নিয়ে কথা বলা হচ্ছে না, আমাদের 52% আমাদের টোটাল পপুলেশন নারী, তো তাদেরকে আপনি ফুল অ্যাকোমোডেট করতে পারছেন না। তারপরে আমাদের শ্রমিক, সকল ব্যবস্থা, একটা রাষ্ট্র তো একটা কালেক্টিভ সিস্টেম, তো সবাইকে যদি আপনি অ্যাকোমোডেট না করতে পারেন, তাহলে আপনার নতুন বন্দোবস্ত কিসের নতুন বন্দোবস্ত? আপনি কিসের নতুন ইনক্লুসিভনেসের কথা বারবার বয়ান দিয়ে যাচ্ছেন? তো এটা তো আসলে ধোপে টেকে না। এবং আপনি মুখে এক কথা বলছেন, ভাই প্র্যাকটিক্যালি তো আপনি সেটা দেখাতে পারছেন না। তো সে দেখাতে না পারার কারণে তারা আসলে এই ধরনের নানা ধরনের আমার কাছে এগুলো প্রোপাগান্ডাই মনে হয়, এগুলো প্রোপাগান্ডা করছে, এবং তারা নানা ধরনের ফাঁদে ট্র্যাপে পড়ে নানা ধরনের, কিন্তু তারা আসলে কনফিউজড। আলটিমেটলি আপনি যদি কনফিউজ থাকেন, তাহলে আপনি আগাতে পারবেন না। আপনাকে আগে ঠিক করতে হবে আমি কি চাই, এবং জনগণের সামনে সেটা তুলে ধরতে হবে, এবং সে তুলে না ধরতে পারলে না পর্যন্ত তাদের এই যাত্রা খুব স্মুথ হবে না। ধন্যবাদ হাসান মামুন। আমরা একটু অন্য প্রসঙ্গে, যে সরকারের প্রসঙ্গে, যে সরকার তো 6 মাসের বেশি সময় চলে গেল, এই যে দেশে এখনো কিন্তু কোথাও স্টেবিলিটি আসেনি। আপনি ওই যে যেটা নিয়ে আমরা বেশি ভুগছি, সেটা হলো নিত্য পণ্যের দাম, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা থামানো যাচ্ছে না। সরি, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন ভেঙে পড়ছে, এবং আমরা মনে করছিলাম যে আস্তে আস্তে পুলিশ মনে হয় বুস্ট আপ হবে, কিন্তু পুলিশের সেই রকম আমরা লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি না। এবং ইতিমধ্যে আমরা কিন্তু দেখছি যে অপারেশন, যে ডেভিল হান্টের নামে একটা অপারেশন আর্মির ম্যাজিস্ট্রেটে পাওয়ার দেওয়া আছে, কিন্তু তাৎপর্যও কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, এবং এটা নিয়ে সরকারে কিন্তু খুব বেশি সিরিয়াস কাজ করছে বলে আমার মনে হয় না। তো এইভাবে কতদিন চলবে? হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছিল মাঝে, মনে হচ্ছিল পুলিশ সক্রিয় হচ্ছে, কিন্তু আবার পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এবং সেনাবাহিনীকে সক্রিয় হতে হচ্ছে। আপনি লক্ষ্য করবেন এই গত দুদিনে সেনা অভিযান বেড়েছে, ঢাকার বিভিন্ন অঞ্চলে তৎপরতা বেড়েছে আর কি। মুশকিল হলো যে এগুলো নিয়ে আবার প্রশ্ন উঠবে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, কারণ সেনা অভিযান মানে যেভাবে বাধা হয়, যেভাবে শুইয়ে রাখা হয়, এগুলো কিন্তু ফেসবুকে আসে, আন্তর্জাতিক পরিসরে যায়, এগুলো নিয়ে আবার অন্য প্রশ্ন ওঠে। হ্যাঁ, আসলে পুলিশের তৎপরতার কোনো বিকল্প নেই, মানে কাজটা পুলিশের। তো পুলিশ জানে যে কিভাবে ডিল করতে হয় এগুলো, তো পুলিশকে অ্যাক্টিভ করতে পারেনি সরকার গত প্রায় 7 মাস হতে চললো। আপনি যেটা বললেন, আপনি লক্ষ্য করবেন যে পুলিশের উচ্চ পর্যায়ে, মধ্য পর্যায়ে এখনও ব্যবস্থা গ্রহণ চলছে। এই যে ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরে এসপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, ওএসডি করা হচ্ছে, বাধ্যতামূলক অবসরে দেওয়া হচ্ছে, তাই না? এটা নিয়ে পুলিশের মধ্যে কিন্তু অস্থিরতা আছে। আপনি জানেন সেনাপ্রধান নিজেই অস্থিরতার কথা বলেছেন, যে পুলিশ সহ বিভিন্ন এজেন্সিতে, ডিজিএফআই থেকে নিয়ে ডিবি পর্যন্ত সবগুলোতে অস্থিরতা চলছে, কারণ কেউ জানে না যে আগামীকাল তার চাকরি আছে কিনা। তো এই অস্থিরতার মধ্যে মানুষ কিন্তু কাজ করতে পারে না, এটা একটা বাস্তবতা। যেটা বলছিলাম, হ্যাঁ, পুলিশে অস্থিরতা বিরাজ করছে, এবং এটার কারণ আছে। এটা সব বাহিনীতে অস্থিরতা বিরাজ করছে। তো অস্থিরতা বিরাজ করলে তারা কিন্তু তৎপর হতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে যে মাঠে যেসব রাজনৈতিক শক্তি সক্রিয় আছে, তারা সবাই গণ অভ্যুত্থানের শক্তি। তারা যদি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়,
তাহলে কিন্তু পুলিশ বা সেনাবাহিনীর পক্ষেও ভূমিকা রাখা কিন্তু কঠিন। আপনার মনে থাকার কথা, এই যে 32 নম্বরের বাড়ি যেদিন ভাঙা হলো, সেনাবাহিনীর কিন্তু একটা বড় অংশ কিন্তু গিয়েছিল এটা ঠেকাতে সম্ভবত, কিন্তু তারা ধাক্কাধাক্কি ইত্যাদি করে active কিছুক্ষণের মধ্যেই ওরা কিন্তু চলে এসছে। পুলিশ নীরব দর্শক হয়েছিল এবং এই কাজটা কিন্তু প্রশংসিত হয়নি, জাতীয় আন্তর্জাতিক কোনোভাবে প্রশংসিত হয়নি। এটা ঘিরে সারা দেশে ভাঙচুর হয়েছে। এটার কোনো প্রয়োজন ছিল না এবং কোনো জাস্টিফিকেশন নাই। শেখ হাসিনা উল্টাপাল্টা বক্তব্য দেবেন বলে তার বাড়ি ভেঙে দেব, এটা একটা কাণ্ডজ্ঞানহীন ব্যাপার। এর কোনো মানে নাই, এর কোনো মিনিং নাই, এটা আপনি স্ট্যান্ড করতে পারবেন না এটাতে। এবং এতে করে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি বাড়ানো হয়েছে আমি মনে করি। এতে আওয়ামী লীগের ভোট 1% হলেও বাড়বে। এটা খারাপ হয়েছে, কাউন্টার প্রোডাক্টিভ। এই কাজগুলো অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং তাদের কিন্তু এগুলো থেকে সরে আসা উচিত। এই মূল্যায়নের কথা বলছে এই নতুন দলের লোকজন, যে আমরা যদি ভুল করে থাকি তাদের এগুলো মূল্যায়ন করা উচিত। এবং তাদের ভেতর থেকে যদি মবকে উস্কানো হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, সেটাও কিন্তু তাদের ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, কারণ তারা এখন একটা রাজনৈতিক দল, তাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে অনেক বেশি করে, তাই না? এই আচ্ছা, আমি ওই বিষয়ে ফেরত আসি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিন্তু ডেভিল হান্টের মধ্যেও ঘটছে নতুন করে। এটা খুব ইন্টারেস্টিং, তাই না? ডাকাতি, দস্যুতা একই সময়ে গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে, এটা পত্রিকায় এসছে। রেকর্ডেড দস্যুতা, অনেক দস্যুতার কিন্তু রেকর্ড হয় না, মানে থানায় অভিযোগ যায় না, অনেক ছিনতাইয়ের অভিযোগ থানায় যায় না। তো এইগুলো ধরলে দেখা যাবে যে পরিস্থিতির দ্বিগুণ তিনগুণ অবনতি হয়েছে। তো এর মধ্যে কেন ঘটলো, এই জন্য কিন্তু অনেকে সেনাবাহিনীরও জবাবদিহিতা চাচ্ছে যে আপনারা তো মাঠে আছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, আপনারা কেন পরিস্থিতির অবনতি করতে দিচ্ছেন। যাই হোক, সেনাবাহিনীকে একটু তৎপর দেখা যাচ্ছে মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায়, মিরপুরে, দেশের অন্যান্য এলাকায় তৎপর হতে হবে এবং সতর্কতার সাথেও অভিযান পরিচালনা করতে হবে। আচ্ছা, তো এই রকম সিচুয়েশনে আমার বন্ধু বলছিলেন যে দেশে বিনিয়োগ পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কিন্তু বিনিয়োগ বাড়বে না, দেশি বিনিয়োগও বাড়বে না, বাড়েও নি। এফডিআইয়ের কথা বলছিলেন, এফডিআই তো দূরে, দেশের একটা দোকান মানুষ করবে না চিন্তা করে যে চাঁদাটা আমি কাকে দেব, চাঁদা তো একজনকে দেব, কাকে দেব, ওই লোকটা কে, তাই না? একটু সিলেক্টেড হতে হবে। অনেকে বলে যে ইলেকশনের মাধ্যমে এটা সিলেকশন হয়, যে চাঁদা কে নেবে। এটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের একটা দুর্বলতা, যে আমরা ইলেকশনের ভেতর দিয়ে একটা এমন শাসক দল নির্ধারণ করি যারা চাঁদাবাজি করে। তো পলিটিক্সের এই প্যারাডাইম শিফটটা হতে হবে। এটা কিন্তু একদিনে হবে না। এটা অনেকে যে বিএনপিকে দায়ী করছে চাঁদাবাজির জন্য, এবং নতুন দল বলছে যে আমরা এটাকে সামনে এনে ওদেরকে করব, মানে ওদেরকে আমরা আন্ডারমাইন করার ব্যবস্থা করব, আমরা জাগবো। এগুলো খুব সহজ না, কারণ তাদেরকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এই যে নূর কালকে অভিযোগ করেছেন, গতকাল বোধহয়, যে ছাত্রনেতারা কী সব করে বেড়াচ্ছে, এগুলো জানলে মানুষ আতঙ্কিত হবে, তাই না? অনেক অভিযোগ আসছে। তো এগুলো হতে পারে, কারণ ক্ষমতার সংস্পর্শে গেলে মানুষ দূষিত হয়, এটা তো পুরনো কথা। অনেক সাধু ব্যক্তিও দূষিত হয়। তো এইগুলো হতে পারে। সেজন্য ক্ষমতা থেকে দূরে থাকা এবং জনতার মধ্যে থাকা, এটা কিন্তু খুবই জরুরি। আমি আশা করব যে নতুন যে রাজনৈতিক দল হলো, তাদের যেহেতু বয়স আছে, আমি শুরুতেই বলেছি কথাটা, তাদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ আছে এবং তাদের অনেক কিছু দেয়ার আছে, তাদের কাছে প্রত্যাশাও বেশি। তারা যে প্যারাডাইম শিফট আনতে চাচ্ছে, সেখানে তাদেরকে ধীরে ধীরে আগাতে হবে। যেমন এই যে প্রশ্নটা এলো যে পিরোজপুর থেকে যে গাড়ি রিকুইজিশন করে পাঠানো, এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে সরকার থেকে, হচ্ছে পিরোজপুরের ডিসি উনিও ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ব্যাখ্যাগুলো গ্রহণযোগ্য না, বোঝাই যাচ্ছে। তো এগুলো তো সরকারেরও সাবধান হওয়া উচিত ছিল, কারণ আগেই প্রশ্ন উঠেছে যখন তাদের প্রোটোকল দেওয়া হচ্ছিল, ছাত্রদের তরফ থেকে বলা হয়েছে আমরা তো প্রোটোকল চাইনি। ঠিক আছে, ওকে, তাহলে তো এই ঘটনাটা রোধ করা দরকার ছিল। ইভেন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কেন এই গোলযোগটা হলো, মারামারি হলো, এটা তো অ্যাভয়েড করা দরকার ছিল। এগুলো ইমেজ নষ্ট হয়, তাই না? আচ্ছা, আপনি দ্রব্যমূল্যের কথা বলছিলেন, আমি একটু বলি যে দ্রব্যমূল্য পরিস্থিতি, আমি বলবো যে এই রোজায় কিন্তু অত স্থির হয়নি বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে, কারণ সরকার অনেক আগে পদক্ষেপ নিয়েছে। রোজায় যেসব পণ্যের সয়াবিন তেলের তো, হ্যাঁ, সয়াবিন তেলের সংকটটা আলাদা, কিন্তু রোজায় যেসব পণ্যের চাহিদা অনেক বাড়ে, লাফিয়ে বাড়ে। গত 2 দিনে কিন্তু শসা বেগুনের দাম অনেক বেড়ে গেছে। শসা বেগুনের দাম বাড়বে, কারণ চাহিদা 10 গুণ বেড়েছে, বেগুনের চাহিদা 10 গুণ হয়ে গেছে। তো এটা অ্যাফোর্ড করতে পারবে না কোনো মার্কেট, তাই না? আমরা যেমন ঈদের সময় দেখি যে যানবাহনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কারণ চাহিদা এত বাড়ে, ওটা অ্যাফোর্ড করতে পারে না, মানে
যে 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 অবকাঠামো আছে সেটা অ্যাফোর্ড করতে পারে না। সেরকম বেগুনের দাম নিয়ে এত উত্তেজিত হওয়ার কারণ নেই। বেগুনি খুব মানে স্বাস্থ্যকর জিনিসও না, বিশেষ করে রোজা রেখে বেগুনি খাওয়া এটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর, তাই না? যারা পুষ্টিবিদ, যারা ডাক্তার, তারা বলছে, মানুষ শুনছে না। তো এই ফুড হ্যাবিটটা আমাদের জন্য খারাপ বরঞ্চ। তো তো এইগুলো থেকে আমাদের একটু ধীরে ধীরে হলে সরে আসা উচিত, কারণ এর কারণে কিন্তু তেলের চাহিদা অনেক বাড়ে রমজানে। এটা আমার বক্তব্যটা অপব্যাখ্যার সুযোগ আছে যে আমি এটাকে নিন্দা করছি কিনা, নিন্দা করছি না, বলছি যে এগুলো তো আনহেলদি, তাই না? তো আনহেলদি ফুড থেকে দূরে থাকা উচিত, এবং এতে করে আমাদের এই পণ্য বাজারে কিন্তু ডিমান্ডের প্রেশারটা কমবে। হ্যাঁ, আর সয়াবিন তেলের কথাটা আপনি যেটা বললেন, যেটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগছে যে একটা সরকার দেশে আছে, গত 3 মাস ধরে সয়াবিন তেল মানে প্যাকেটজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আমি নিজে গত রাতে প্যাকেটজাত সয়াবিন তেল অনেক কষ্ট করে স্বপ্নের এক আউটলেট থেকে কিনেছি, এবং সেখানে লোকজন হুড়াহুড়ি করে তেল নিচ্ছে। এটা খুবই বেদনাদায়ক, তাই না? এবং খোলা সয়াবিন তেলের দাম প্যাকেটজাত সয়াবিন তেলের দামের চেয়ে বেশি, আপনি যদি খবর নেন জানবেন, কারণ ওইটা খুলে বিক্রি করছে। এটা কিন্তু গত কয়েক মাস ধরে চলছে। তা আমাদের বাণিজ্য মন্ত্রী, আমাদের ট্যারিফ কমিশন, আমাদের এনবিআর, এরা নাকি সমন্বিতভাবে কাজ করছে। আমাদের তথ্য সচিব যিনি, উনি বারবার বলছেন, কিন্তু কই, আমরা তো ফল দিচ্ছি না, তাই না? তো এই বাজার সিচুয়েশনটা দিকে অবশ্যই তাকাতে হবে। সরকার যে আনপপুলার হচ্ছে, এটার কিন্তু দুইটা বড় কারণ। একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করতে পারছে না, আর হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আর সরকার একটা দিকে হেলে আছে রাজনৈতিকভাবে, এই আলোচনাটা কিন্তু চলছে, এবং এই আলোচনা থেকে সরকার বের হতে পারছে না, যেটা কিংস পার্টির কথা আপনি বলছিলেন। শুধু শুধু এই বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি যে ছাত্র সমন্বয়ক যারা যোগদান করেছিলেন সরকারে, তাদের সবার একযোগে পদত্যাগ করে তারা মাঠে এসে রাজনীতি করা উচিত ছিল। তাহলে সরকার এই মানে বিতর্ক থেকে মুক্ত হতো, এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরও ভাবমূর্তি কিন্তু উদ্ধার হতো। রাকিব, আপনার কাছে কি মনে হয় যে সেনাপ্রধান তো বক্তব্য দিলেন, এবং ওনার বক্তব্যটা খুব কঠোর ছিল, এবং রাজনীতিকদের উনি দুষছেন যে রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি করছে এখন, এবং উনি সাথে সাথে বলছে এই রাজনীতিবিদদের কাদা ছোড়াছুটির কারণে দেশের সার্বভৌমত্ব রক্ষা একটু বিনষ্ট হতে পারে। তো উনি হঠাৎ করে ধরনের বক্তব্য উনি কেন দিলেন, কি কারণে? আপনাকে আবার ধন্যবাদ। সেটা তার আগে আমি আরেকটু জিনিস অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে কি সেনা অভিযানে এবং পুলিশ এবং ডেভিল হান্ট। এখন পর্যন্ত আমরা দেখেছি যে সেনা অভিযানে বা যে ডেভিল হান্ট, সেখানে 11,500 মতো, 5 মিনিট পাবেন আপনি। আচ্ছা, 11,500 মতো সেখানে আপনার তারা অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু সেখানে আপনি দেখেন আমাদের আসলে পুলিশ সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা দেওয়া হয়েছে, এখন সেনাবাহিনী আর পুলিশের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ধরেন সেনাবাহিনী কিন্তু পিপল ডিলিংসের জন্য না, আমরা সেনাবাহিনীকে তৈরি করি যে আমাদের বর্ডার সুরক্ষিত করার জন্য, আমাদের সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য, দেশ রক্ষার জন্য। তো তাদের যেহেতু মানে পিপল ডিলিংসের অভিজ্ঞতাটা নাই, সুতরাং এখানে একটা অনেক ধরনের ঝামেলা তৈরি হচ্ছে, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ধরেন আমাদের আসলে মানে পুলিশের সাথে আমাদের নিত্য নৈমিত্তিক কিন্তু একটা ডিলিংসের ব্যাপার থাকে। আপনি দেখেন আমরা শুধুমাত্র যে শুধু থানায় গিয়ে পুলিশের সাথে ডিল করি ব্যাপারটা তা না। আমরা ধরেন আমরা ট্রাফিক পুলিশ ডিল করতে হয়, আমাদের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ডিল করতে হয়, আমাদের কোনো একটা কিছু ফোন ছিনতাই হয়েছে, ফোন হারিয়ে গেছে, বা কোনো ধরনের একটা কাগজপত্র ডকুমেন্টস হারিয়ে গেছে, তখন আমরা জিডি করতে হয়। তো নানা কাজে আমরা পুলিশের সাথে ইনভলভ। তো পুলিশের যার কারণে ধরেন পুলিশকে যদি আপনি ইনভলভমেন্টটা খুব বেশি, ইন্টারাকশনটা খুব বেশি। আর আপনি দেখেন আমরা কিন্তু গত 17 বছরে ধরেন পুলিশ এবং প্রশাসনের তাদের সেই ধরেন এক্সট্রিম পর্যায়ে ক্ষমতা পাওয়ার কারণে তাদের সেই রূপটা আমরা দেখেছি, কিন্তু তারা যে ফাংশনিং না করলে যে রাষ্ট্র চলে না, এটার আবার একটা বাস্তব প্রমাণ আমরা এখন দেখলাম। তো আমাদের এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল শুরুতে তাদেরকে একটা নন ফাংশনিং করা আর কি। আপনি দেখেন এদেরকে আসলে যদি আপনি ধরে সবাইকে 100% নন ফাংশনিং করে দেন, তাহলে তো রাষ্ট্র বিকল হয়ে যায়। আপনি দেখেন আমরা যদি 1994-এ যদি আফ্রিকার দিকে কথা বলি, নেলসন ম্যান্ডেলা কিন্তু সবাইকে কিন্তু অ্যাকশন নেন, এবং উনি সাধারণ ক্ষমতার দিকে গিয়েছেন। তো আমাদের এই মুহূর্তে আসলে আমরা সবাইকে আসলে দোষারোপ করতে যাই, সবাইকে যদি আপনি ধরে সবার বিরুদ্ধে অ্যাকশন নিতে যান, তাহলে আলটিমেটলি এদের মনোবল আরও ভাঙবে। তো আলটিমেটলি যারা আসলে মূল মাস্টার মাইন্ড, মূল ক্রিমিনাল, তাদেরকে আমরা আসলে বিচারের ব্যবস্থা করি। এবং যারা আসলে ধরেন এখানে তো আপনি নিজেও জানেন আমাদের দেশের মতো কালচারে, সেখানে আসলে ধরেন একদম নিচের পর্যায়ের মানুষজন তো আসলে কিছু করার থাকে না, তার বাধ্য অবস্থা থাকে। তো আমরা সেই জায়গায় যদি আমরা কনসিডার করতে পারি, ন্যূনতম রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে যদি আমরা কনসিডার করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য মঙ্গল, এবং আমাদের দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা সম্ভব। আর একটা বিষয় ধরেন ডেভিল হান্ট বলছেন, উনি হিউম্যান রাইটস ভায়োলেশনের কথা বলছেন। আপনি দেখছি যে মোহাম্মদপুর দুজনকে মানে আপনি হত্যা করা হয়েছে সেনাবাহিনী গুলিতে। এটা কিন্তু আসলে একটা হিউম্যান রাইটস ভায়োলেশন, এবং এটা কিন্তু আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং। আপনি যখনই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করবেন, তার মানে হচ্ছে কি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন।
তখনই আপনি এই পথে হেঁটেছেন। তো এটা কিন্তু আসলে এই সরকারের জন্য একটা নেগেটিভ ইফেক্ট। হ্যাঁ, তো সেটা আসলে ধরেন এরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন না করতে পারে তাহলে হচ্ছে কি মানুষ এই যে সংস্কার কথা বলছেন আপনি, সেকেন্ড রিপাবলিক কথা বলছেন, গণপরিষদ কথা বলছেন, জাতিসংঘের পরিবর্তন হয়েছেন, মানুষের পেটে ভাত না থাকলে কিন্তু মানুষ এগুলোর দিকে তাকাবে না। সুতরাং তখন হচ্ছে কি আপনি দিন দিন অজনপ্রিয় হয়ে যাবেন। আর আরেকটা জিনিস উনি বলছেন যে আমাদের সময় কিন্তু সংক্ষিপ্ত। আচ্ছা আমি শেষ করছি। তো সেটা হচ্ছে কি উনি যেটা বলছেন 3 ছাত্র উপদেষ্টার পদত্যাগ করে তারা এখানে যোগ্যতা উচিত ছিল। আমি মনে করি যে তাদের এখানে যাওয়াই উচিত ছিল না। আগস্ট মাসে 8 তারিখে যখন সরকার গঠন করেছে 10 তারিখে ওদের পলিটিক্যাল পার্টির ঘোষণা দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো কি তারা জন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা স্পিরিটটা বিভক্ত হতো না। তখন এই ওরা যে ম্যান্ডেটে পলিটিক্সের মানে দিকে আসছে বা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া বা ক্ষমতার অংশীদার বা ভাগিদার হওয়ার প্ল্যানিং করতেছিল তখন এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো আর কি। আবার লাস্ট প্রশ্নে আমি আসি, সেটা হচ্ছে কি সেনাপ্রধানের যে বক্তব্য। 30 সেকেন্ডে হ্যাঁ, বলবেন। সেনাপ্রধানের যে বক্তব্য সেটা আমি বলছি। সেনাপ্রধান আসলে আমার কাছে সামা মনে হচ্ছে উনি কোনো কারণে চাপে রয়েছেন। আমার কাছে মনে হচ্ছে কোনো কারণে চাপে রয়েছেন এবং ওনার একটা বক্তব্য যে জিনিসটা মানুষ অ্যাড্রেস করতে পারছে না সেটা হচ্ছে উনি কিন্তু বলে ফেলেছেন যে আমি কিন্তু আপনাদেরকে আগে বলে রাখছি, পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। তার মানে হচ্ছে উনি একটা অদৃশ্য শক্তি বা বলয়ে খুব চাপে রয়েছেন এবং যদি এরকম অদৃশ্য শক্তি এখানে আমাদের দেশে কোনো একটা ম্যাসাকার করে ফেলে এই ধরনের নানা ধরনের নাম করে, তখন এটার জন্য উনি আগে থেকেই জনগণকে অ্যালার্ট করেছেন একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ধরুন উনি সকল বাহিনীদেরকে ব্যাপার কথা বলছেন, উনি ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছেন। সুতরাং আমরা সেখানে উনি একটা বার্তা স্পষ্ট, সেটা হচ্ছে ধরুন আমাদের এই গুম খুন, আয়নাগর, র্যাব ট্যাব এগুলোর বিরুদ্ধে উনি মোটা দাগে বিডিআর বলেন, বিডিআর উনি নতুন করে উনি তদন্ত চাচ্ছেন না, আগের রায়ে ঠিক বলছেন। তো সব মিলে দিলে উনি মোটা দাগে এটার কোনো ব্যাখ্যা মানে বিচার হোক এটাও আমার মনে হচ্ছে যে উনি হয়তো চাচ্ছেন না। ধন্যবাদ হাসান মামুন এবং রাকিব আল হাসান দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।